বিবাহবার্ষিকী পালন করতে আইল্যান্ডে ঘুরতে যাওয়া, সেই আইল্যান্ডেই স্ত্রীর হঠাৎ করেই মিসিং হয়ে যাওয়া, আর এরপর যখন সেই স্ত্রী ফিরে আসে তখন স্বামীর তাকে না চিনতে পারা, যেন এক সম্পূর্ণ অচেনা নতুন কোনো মানুষের ফিরে আসা। তবে কে এই মেয়ে, আর কেনই বা সে তার স্ত্রী হওয়ার দাবি করছে? এই সব কিছুর পেছনে লুকিয়ে আছে এক বিশাল বড় রহস্য। যখনই গল্পের এক একটা রহস্যের উন্মোচন ঘটবে, তখনই এই গল্প নতুন করে ছুঁড়ে মারবে আরও এক নতুন রহস্য। এই টান টান রহস্য রোমাঞ্চ নিয়েই আজকের এই গল্প। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ওর গল্প। গল্পে শুরু হয় হেফেই নামের একজন লোককে দেখে। সে পুলিশ স্টেশনে এসেছে। গত 15 দিন ধরে তার স্ত্রী মিসিং রয়েছে। হেফেই পুলিশের কাছে সাহায্য চেয়ে বলে, আমি সব কিছু করেছি, সব জায়গায় আমার স্ত্রীকে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। পুলিশ তার কথা না শুনেই নিজের কাজ করছিল। হেফেই রেগে সবার সামনে পুলিশকে গালি দিয়ে দেয়, আর এতে পুলিশ তাকে স্টেশন থেকে বের করে দেয়। সে রেগে বাইরে মিসিং পোস্টার ছিঁড়ে ফেলে। তখনই সেখানে একজন চাইনিজ পুলিশ অফিসার মিস্টার চেন আসে। সে তাকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। হেফেই জানায় তার স্ত্রী মিসিং রয়েছে। সে রিপোর্ট করতে চেয়েছিল, কিন্তু এখানকার লোকাল পুলিশ কোনো স্টেপ নিচ্ছে না। অফিসার চেন বলে, এই আইল্যান্ডের পুলিশ বিভাগে খুবই কম পুলিশ অফিসার রয়েছে, আমরা শুধুমাত্র প্রমাণ সহ মামলার তদন্ত করি। হেফেই বলে, সে অনেকদিন যাবৎ মিসিং রয়েছে, আর কি প্রমাণ চাই? আমার ভিসা 5 দিন পর শেষ হয়ে যাবে, আর আমাকে চায়না ফিরে যেতে হবে। সেখানে গিয়ে সবাইকে কি বলবো আমি? অফিসার চেন তার একটা কার্ড দিয়ে বলে তার সাথে যোগাযোগ করতে। রাতে হেফেই হোটেলে ফিরে আসে। সে প্রচুর ড্রিঙ্ক করে। তার স্ত্রীর একটা ছবি দেখে স্ত্রীর সাথে কাটানো সেই সুন্দর মুহূর্তগুলোর কথা ভাবতে ভাবতেই সে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠতেই তার বেডে একজন মেয়েকে দেখে সে অবাক হয়ে যায়। মেয়েটিকে ঘুম থেকে তুলেই জানতে চায় কে সে। মেয়েটি বলে, আমি অনেক দুঃখিত, সেদিন এইভাবে আমার পালিয়ে যাওয়াটা ঠিক হয়নি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। হেফেই বলে, সত্যি সত্যি বলো, কে তুমি? মেয়েটি তখন তার ফোনের ওয়ালপেপার দেখিয়ে বলে, আমি তোমার স্ত্রী মুজি। হেফেই অবাক হয়ে যায় মেয়েটির সাথে তার ছবি দেখে। এরপরেই সে অফিসার চেনকে কল করে। অফিসার চেন ইনভেস্টিগেশন করতে আসে। সে হেফেই আর মেয়েটির পাসপোর্ট মিলিয়ে দেখে তারা দুজনেই 7 তারিখে ট্যুরিস্ট ভিসাতে এখানে এসেছিল। অফিসার চেন জানায় তার স্ত্রীর সাথে এই মেয়ের পাসপোর্ট, ডেট, এজ, নাম সব মিলে যাচ্ছে। হেফেই বলে, তার এই পাসপোর্টটা নকল, সে তার ফোনে আমাদের ফেক ছবি বানিয়েছে। অফিসার চেন মেয়েটিকে জিজ্ঞেস করে সে গত 15 দিন ধরে কোথায় ছিল। মেয়েটি জানায় সে মোসান আইল্যান্ডে ছিল। সে চেয়েছিল হেফেইকে একটা শিক্ষা দিতে, কারণ সে তাকে ঠিক মতো অ্যাটেনশন দিচ্ছিল না। হেফেই বলে, সে মিথ্যে কথা বলছে, আমার স্ত্রী একদমই সোশ্যালিস্ট নয়, সে একা একা এমন নতুন জায়গায় কখনোই এতদিন থাকতে পারে না। হেফেই তখন মেয়েটিকে কিছু প্রশ্ন করে, যেমন তাদের বিয়ে কবে হয়েছে, তাদের দেখা কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল, আর তারা কিভাবে একে অপরকে ভালোবেসেছিল। মেয়েটি সব কিছু সঠিক উত্তর দেয়। হেফেই অফিসার চেনকে বলে, আজকাল কারো পার্সোনাল ইনফরমেশন নেওয়া তেমন কঠিন কিছু নয়, সে অবশ্যই আমার আর মুজির সব ইনফরমেশন কোনোভাবে কালেক্ট করেছে। তখনই হেফেই তাদের হাউসকিপারকে এনে বলে, তিনি আমার স্ত্রীকে দেখেছেন। মহিলাটি তখন বলে, এই মেয়েটি তার স্ত্রী। হেফেই সবার দিকে তাকিয়ে বলে, আমি কি করে আমার স্ত্রীকে চিনতে পারবো না? সে তার ফোনের ছবি দেখতে গিয়ে দেখে সেখানে এই মেয়েটির সাথে তার অসংখ্য ছবি রয়েছে। হেফেই বলে, তুমি এসব কি করে করলে, কেন করছো এইসব, কি চাও তুমি? এরপরই সে ওই মেয়েটিকে টেনে নিয়ে এসে সবার সামনে তার পায়ের থেকে পোশাক সরিয়ে তার থাইতে একটা মার্ক দেখতে চায়, আর দেখতে পায় তার স্ত্রীর মতো এই মেয়েটির থাইয়ে সেই সেম মার্ক রয়েছে। হেফেই একদমই শকড হয়ে যায়। অফিসার চেন বলে, তুমি সবার সামনে যা করলে, তারপর মুজি আজ রাত অন্য হোটেলে থাকবে, সে ভয় পেয়ে আছে, আর তোমার উচিত নিজেকে শান্ত রাখা। হেফেই চেঁচিয়ে বলতে থাকে, আমি কেন শান্ত হব, এই মেয়েটি আমার স্ত্রী নয়। অফিসার চেন বলে, আমি তার সব ডিটেলস দেখেছি, সব কিছুই ম্যাচ করেছে, আর এরপর যদি তুমি বেশি বাড়াবাড়ি করো তাহলে এখানকার আইন অনুসারে আমি তোমাকে অ্যারেস্ট করব। এই বলেই অফিসার চেন সেখান থেকে চলে যায়। হেফেই এরপরে কিছু ডকুমেন্টস নিয়ে একটা স্টুডিওতে আসে। স্টুডিওর মালিককে বলে সে এখানে তার স্ত্রীর সাথে ছবি তুলতে এসেছিল, তাদের কাছে সেগুলোর কপি আছে কিনা। স্টুডিওর মালিক জানায় তাদের কাছে কোনো কপি নেই। হেফেই তাদের ক্যামেরাম্যানের কথা জানতে চাইলে স্টুডিওর মালিক জানায় সে কাজ ছেড়ে চলে গেছে।
এরপর হেফেই প্রত্যেকটা জায়গায় যেতে থাকে যেখানে সে তার স্ত্রীকে নিয়ে ঘুরতে গেছিল। হেফেই তার এক বন্ধুকে কল করে এই সমস্ত কিছু জানায়। তার বন্ধু তাকে বুদ্ধি দেয় মুজির কোনো একটা পুরনো ছবি জোগাড় করতে, তাহলেই সব পরিষ্কার হয়ে যাবে। হেফের তখন মুজির বেস্ট ফ্রেন্ডের কথা মনে হয়, তবে তার সাথে হেফেই কোনোদিন দেখাও করেনি আর তার সাথে কোনো কথাও হয়নি। সে মুজির ওই ফ্রেন্ডকে মেসেজ করে নিজের পরিচয় দেয়, আর তখনই কিছু বাচ্চা ছেলে এসে তার ওয়ালেটটা নিয়ে পালিয়ে যায়। সে বাচ্চাগুলোর পেছন পেছন ছুটতে থাকে, তবে কিছু দূর যাওয়ার পরেই অনেকগুলো লোক তাকে ঘেরাও করে নেয়। হেফেই খুবই ভয় পেয়েছিল। তখনই সেখানে বাইকে একটা মেয়ে এসে তার পাশে দাঁড়ায়, আর লোকগুলো ওই মেয়েটিকে দেখে তাকে আর কিছু বলে না। হেফেই তার ওয়ালেটে একটা দোকানের রিসিট দেখতে পায়। এই রিসিটের ডেট দেখিয়ে স্টোর মালিকের কাছে জানতে চায় তিনি কি তাকে এই দিনের ফুটেজ দেখাতে পারবে। স্টোরের মালিক বলে শুধুমাত্র পুলিশেরই ফুটেজ দেখার অধিকার রয়েছে। তখনই হেফেই সেখানে সেই মেয়েকে দেখতে পায় যে তার স্ত্রী বলে দাবি করে। সে সাথে সাথেই অফিসার চেনকে কল করে। অফিসার চেন এসে সিসিটিভি ফুটেজ দেখে। তারা সিসিটিভি ফুটেজে এই মেয়েটিকেই দেখতে পায়। হেফেই চিন্তা করে এত কিছু ফেক কি করে হতে পারে, আর এই জন্যই টেনশনে সে তার ওষুধ খেতে চায়। মেয়েটি বাধা দিয়ে বলে তোমাকে ডাক্তার এত ওষুধ নিতে মানা করেছে। হেফেই যেন পাগল হয়ে যায় ওষুধ খাওয়ার জন্য। চেন জানতে চায় এটা কিসের ওষুধ। হেফেই জানায় মাথা ব্যথার ওষুধ। তখন হেফের স্ত্রী বলে তার নিউরোলজিক্যাল প্রবলেম আছে, অনবরত ডিপ ডাইভিংয়ের জন্য তার এই নিউরোলজিক্যাল প্রবলেমটা হয়েছে, তাই ডাক্তার তাকে এই মেডিসিনটা সাজেস্ট করেছে। এই মেডিসিনটা যেমন কার্যকর তেমনই এটার সাইড ইফেক্টও দেখা দিচ্ছে। শুরুতে সে অনেক কিছু ভুলে যেত, আর তারপর অনেক অল্পেই তার মাথা গরম হয়ে যেতে শুরু করে। আর এখন সে তো আমাকে চিনতেই পারছে না। সে আসলে এমন ছিল না। সে আমাকে কখনোই ইন্টেনশনালি কষ্ট দিতে চায়নি। সে আমাকে খুবই ভালোবাসে। হেফেই চিৎকার করে বলে তার কথা বিশ্বাস না করতে। অফিসার চেন বলে তুমি দেখতে পাচ্ছ না, সে তোমাকে শুরু থেকেই প্রোটেক্ট করে যাচ্ছে। হেফেই আবারও চেঁচিয়ে বলে এই মেয়ে আমার স্ত্রী নয়, সে একটা ফ্রড। অফিসার চেন তখন রেগে গিয়ে তার কেসটাকেই রিজেক্ট করে দেয়। এরপর হেফেই একটা বারে আসে ড্রিঙ্ক করতে। তখনই টিভিতে একজন লয়ারকে দেখে, যেই লয়ারের নাম ছিল চেনমাই। হেফেই জানতে পারে চেনমাই একজন ইন্টারন্যাশনাল লয়ার। সব ধরনের কেসেই সে লড়ে, আর আজ পর্যন্ত সে প্রতিটা কেসে সফল হয়েছে। আর সৌভাগ্যবশত হেফেই তখন সেই লয়ারকে তার সামনেই দেখতে পায়। সে দেখে সেদিন তাকে যে মেয়েটা বাঁচিয়েছিল সেই আসলে চেনমাই। সে চেনমাইয়ের কাছে গিয়ে বলে তার এক বন্ধুর স্ত্রী ঘুরতে এসে মিসিং হয়ে যায়। তারপর অন্য একজন মেয়ে এসে নিজেকে তার বন্ধুর স্ত্রী দাবি করে। তাকে পুলিশ কোনো রকম হেল্প করছে না। সে কি করে প্রমাণ করবে সেই মেয়েটি একজন ফ্রড? চেনমাই জানতে চায় তারা কি নতুন বিবাহিত। হেফেই জানায় তাদের বিয়ে হয়েছে 1 বছর হলো। চেনমাই তখন হেফাইয়ের সেই কেসটি নিতে রাজি হয় না। সে জানায় যে ক্লায়েন্ট আমাকে বিশ্বাস করে না আমি তাদের জন্য কাজ করি না। হেফেই বুঝতে পারে চেনমাই তার মিথ্যে বলা পছন্দ করেনি। তাই পরের দিন হেফেই এসে বলে এই সব কিছু আমার সাথে ঘটেছে। আমার ভিসা 3 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে, আর আমি আমার স্ত্রীকে ছাড়া ফিরতে চাই না। চেনমাই তাকে সাহায্য করতে রাজি হয়। সে হেফাইয়ের কাছে জানতে চায় মুজি কেমন মানুষ। হেফেই বলে ভদ্র, দয়ালু, ইন্ট্রোভার্ট। সে অপরিচিত মানুষদের সাথে কথা বলতে পছন্দ করে না, পেইন্টিং করতে পছন্দ করে ভীষণ। চেনমাই তারপর জানতে চায় তাদের দেখা কিভাবে হয়েছিল। হেফেই জানায় 1 বছর আগে সে একজন ডাইভিং ইনস্ট্রাক্টর ছিল, আর মুজি একদিন সেখানেই ডাইভিং করতে এসে ডুবে যাচ্ছিল। তখনই আমি তাকে সাহায্য করেছিলাম। আমি যখন তাকে প্রথম দেখেছিলাম সেই মুহূর্তেই আমার জন্য সব কিছুই যেন থমকে গিয়েছিল। আমি প্রথম দেখাতেই তার প্রেমে পড়েছিলাম। এরপর হেফেই আর মুজিন অনেক গল্প করে। সে মুজিকে শেখায় যদি সে বিপদে পড়ে তাহলে তাকে আন্ডার ওয়াটার সাইন ব্যবহার করতে হবে। সে সমস্ত আন্ডার ওয়াটার সাইনগুলো মুজিকে শেখাতে থাকে, আর মুজি তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানায়। সে হেফের টি শার্টের মধ্যে স্টারি নাইট পেন্টিং দেখে বলে স্টারি নাইট আমার ফেভারিট পেন্টিং। হেফেই খুশি হয়ে বলে সমুদ্রের নিচেও এই স্টারি নাইটের মতোই সুন্দর দৃশ্য দেখা যায়, আমি একদিন তোমাকে সেটা দেখাবো। আর এইভাবেই তাদের দুজনের বন্ধুত্ব শুরু হয়। হেফেই মুজিকে প্রতিনিয়ত মেসেজ করে, এমনকি 1 মাস সে মেসেজের উত্তরের অপেক্ষায় ছিল। যখন কোনো উত্তর আসছিল না সে হোপলেস হয়ে পড়েছিল। আর ঠিক তখনই তার জীবনে আসে সেই মুহূর্তটা। মুজি তার একটা ছবি পেন্টিং করে তাকে পাঠায়।
সেই মুহূর্তটা তার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন ছিল। তারা আস্তে আস্তে একে অপরকে ভালোবাসতে শুরু করে। হেফেই বলে, একদিন আমি মুজিকে নিয়ে ড্রাইভিংয়ে যাই। তখনই সে আমাকে তার বেস্ট ফ্রেন্ড মাম্মানের কথা বলে। মুজি এবং মানমাম যখন বাইরে পড়াশোনা করত তখনই তাদের মধ্যে ফ্রেন্ডশিপ হয়েছিল। মানমাম একজন স্টেজ প্লে ডিরেক্টর। চেন্মাই জানতে চায় সে কখনো মাম্মানকে দেখেছে কিনা। হেফেই বলে, আমি কখনো তার সাথে মিট করিনি। সে হয়তো আমাকে তেমন একটা পছন্দও করতো না। আমার ব্যাপারে মুজিকে সব সময় সতর্ক করত, কিন্তু মুজি চাইতো আমি যেন মাম্মামের সাথে একটা ফ্রেন্ডশিপ গড়ে তুলি। আমি গতকাল নোটিস করলাম সে আমাকে ব্লক করে রেখেছে। চেন্মাই জানতে চায় মুজির বেস্ট ফ্রেন্ড তাকে কেন পছন্দ করে না। তখন হেফেই জানায়, মুজি একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার তুলনায় আমি কিছুই না। চেন্মাই বলে, তুমি মাম্মানের ব্যাপারে আর কি জানো? হেফেই একটা ছবি দেখিয়ে বলে, তার চেস্টের মধ্যে একটা ট্যাটু রয়েছে। তাছাড়া আমার কাছে আরেকটিও ছবি আছে, কিন্তু সেখানেও তার মুখটা দেখা যাচ্ছে না। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন মুজি মাম্মানের ছবি হেফেইকে দেখাচ্ছিল তখনই তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টে তাদের তেমন ক্ষতি না হলেও মুজি ভীষণ ভয় পেয়ে যায়, আর তখনই তারা ডিসাইড করে তারা বিয়ে করে ফেলবে। অ্যাক্সিডেন্টের পরের দিনই তারা রেজিস্টার অফিসে গিয়ে বিয়ে করে নেয়। হেফেই বলে, আমরা খুব দ্রুত জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটি নিয়েছিলাম, কিন্তু এটা আমার লাইফের সব থেকে বেস্ট ডিসিশন ছিল। চেন্মাই বলে, তোমার কাছে কি এই একটা ছবি ছাড়া মুজির আর কোনো ছবি নেই? হেফেই বলে, আমাদের ছবি ছিল, সেই মেয়েটি সবগুলো ছবিতে তাকে রিপ্লেস করে রেখেছে। চেন্মাই জানায়, আমি তোমার কাছে দুটো জিনিস চাই। প্রথমত, আমাকে তোমার বিশ্বাস করতে হবে, আর দ্বিতীয়ত, আমার কাছে কোনো সিক্রেট রাখা যাবে না। হেফেই এতে রাজি হয়ে যায়। চেন্মাই তাকে নিয়ে আবার সেই স্টুডিওতে আসে যেখানে অলরেডি হেফেই খোঁজ নিয়েছে। সেখানে এসে তারা ওই ফটোগ্রাফারের আইডি এবং নাম্বার কালেক্ট করতে পারে। চেন্মাই হেফাইকে নিয়ে তার হোটেলে আসে। হেফাই তাকে জানায় সেই দিন সে মুজিকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, কিন্তু মুজি বলেছিল তার শরীরটা তেমন ভালো নেই, সে হোটেলেই কিছুক্ষণ রেস্ট করবে। আমার মনে হয়েছিল আমাদের অ্যানিভার্সারিতে সে আমাকে কোনো সারপ্রাইজ দিতে চেয়েছিল, তাই হোটেলে একা থাকতে চেয়েছে। আর এই জন্যই আমি কার্নিভাল এনজয় করতে একাই বেরিয়ে পড়ি। ক্লাবের কিছু লোক আমাকে ড্রিঙ্ক কম্পিটিশানে পার্টিসিপেট করতে ফোর্স করে। আমি এত ড্রিঙ্ক করেছিলাম যে একদমই অসুস্থ হয়ে পড়ি, আর এই জন্যই সেখানে দুজন লোকের সাথে আমার ঝগড়াও হয়। আর এই সব কিছুর পর যখন আমি হোটেলে ফিরে আসি তখন মুজিকে আর দেখতে পাইনি, আর হোটেল স্টাফদের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি সে অনেক আগেই হোটেল থেকে বেরিয়ে গেছে। আমি আবারও তাকে খুঁজতে বের হয়ে যাই, তবে সেদিন থেকে আজও আমি তাকে খুঁজেই চলেছি। এরপরেই হেফেই আবার সেই সিসিটিভি ফুটেজটা চেক করতে থাকে, আর এবার তারা খেয়াল করে এই সিসিটিভি ফুটেজে যে অংশে তার স্ত্রীকে দেখা যাচ্ছে সেই অংশটা আসলে এডিট করা ছিল। কারণ ভিডিওর যেই অংশে তার স্ত্রী সেই স্টোরে ঢুকছে সেই অংশে পাশের টেবিলে থাকা লোকটি পাল্টে যাচ্ছে, অর্থাৎ এই ভিডিওটা সম্পূর্ণভাবে ফেক। চেন্মাই বলে, শুধু সেই স্টোরের মালিক মুজির মিসিংয়ের সাথে জড়িত নয়, হোটেল ম্যানেজারও এর সাথে জড়িত রয়েছে। একজন লবি ম্যানেজার হাজার হাজার মূল্যের চশমা পরে, সেটা স্বাভাবিক বিষয় নয়। মুজি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার ওপর তোমার নিউরোলজিক্যাল প্রবলেমও রয়েছে। তারা হয়তো সেই সুযোগটাই নিয়েছে। তোমার ড্রিঙ্কের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়ে যখন তুমি ঘুমিয়ে পড়েছিলে সেই সময়েই তারা তাদের মাস্টার প্ল্যানকে সাকসেসফুল করেছে। তারা ফেক পাসপোর্ট বানিয়েছে, ডকুমেন্টস তৈরি করেছে, তোমার ছবির সাথে এই মেয়েটির ছবি এডিট করেছে। আর এই সব কিছুর জন্য অনেক লোকের প্রয়োজন। তারা জানে মুজি কোথায় আছে, অথবা মুজিকে তারাই কিডন্যাপ করেছে। হেফেই দেখতে পায় তাদের রুমে তার স্ত্রী অর্থাৎ সেই মেয়েটি আসছে। এটা বুঝেই সে চেন্মাইকে লুকিয়ে ফেলে, কিন্তু তার স্ত্রী সেখানে দুটো ড্রিঙ্কের গ্লাস দেখে বুঝতে পারে ভেতরে কেউ রয়েছে। আর এই জন্যই চেন্মাই মেয়েটির সামনে এসে নিজের পরিচয় দিয়ে বলে, আমি হেফাইয়ের লয়ার। চেন্মাই হেফাইকে একটা ট্র্যাকার দিয়ে বলে, মেয়েটি ফেক আর রিয়েল যাই হোক না কেন সে তোমার স্ত্রী, তাকে তুমি সেভাবেই ট্রিট করো। রাতে হেফেই মেয়েটিকে নিয়ে ডিনার ডেটে আসে। সে বলে, তোমরা কি চাও আমার কাছে? আমার স্ত্রীকে কোথায় লুকিয়ে রেখেছ? এই পৃথিবীতে সব কিছুরই মূল্য রয়েছে, আর আমার কাছে টাকা রয়েছে। সেই মেয়েটি তখন বলে, আমি তোমাকে মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেব, তোমার সমস্ত সম্পত্তি নিষ্পত্তি করব, আর আমার তোমার প্রতিটা অংশ চাই। হেফেই বলে, তুমি জানো না আমি কতটা ভয়ঙ্কর, এটা আমাদের দুজনের জন্যই খারাপ হবে।
আমাকে সোজাসুজি বলো তোমার কত টাকা লাগবে। মেয়েটি তখন বলে, আমি তোমাকে টর্চার করে খুশি হব। হেফেই সবার সামনে রেগে গিয়ে মেয়েটিকে আক্রমণ করতে থাকে। ট্র্যাকারে থাকা ওই মাইক্রোফোনের সাহায্যে চেনমাই এই সব কিছুই শুনছিল। সে হেফাইকে সাহায্য করতে আসে। চেনমাই বলে, পাবলিকের সামনে এভাবে একজন মেয়ের গায়ে হাত তোলা, তাকে থ্রেট দেওয়া এবং সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করা, এই সব কিছুর পর পুলিশ তোমাকে বিশ্বাস করবে না। আর এই মেয়েটি এটাই করতে চেয়েছিল, তোমাকে রাগিয়ে নিজেকে ভিকটিম বানাতে চেয়েছিল। হেফাই বলে, তোমার কাছে ফুটেজ রয়েছে, সেখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এই মেয়েটি আমার স্ত্রী নয়। চেনমাই বলে, ভিডিওতে এমন কিচ্ছু নেই যাতে তোমার স্ত্রীর নিখোঁজ হওয়ার পেছনে এই মেয়েটির হাতও রয়েছে প্রমাণ হবে। তারা দেখতে পায় তাদের গাড়িকে অন্য আরেকটা গাড়ি ফলো করছে, আর এই জন্যই তারা দুজন সোজা চেনমাইয়ের বাড়িতে আসে। সকাল হতেই তারা দুজন আবার বেরিয়ে পড়ে গাড়ি নিয়ে, আর আবারও গতকাল রাতের সেই গাড়িটি তাদেরকে আবার ফলো করতে থাকে। চেনমাই খুব স্পিডে গাড়ি চালিয়ে লোকটিকে ফাঁকে দিতে সক্ষম হয়, আর এরপর তারা দুজন অন্য একটা গাড়িতে করে ওই লোককেই ফলো করতে থাকে যে এতক্ষণ তাদেরকে ফলো করছিল। তাকে ফলো করতে করতেই তারা দুজন এসে পৌঁছায় একটা জায়গায়, আর এখানে এসেই তারা দেখতে পায় কেউ একজন অনেকদিন ধরেই হেফাইকে নিয়ে গবেষণা করছিল। তারা হেফাই আর মুজির সব রকম ডিটেলস জানত। সেখানে তাদের দুজনের ছবিও ছিল। হেফাই যখনই মুজির একটা ছবি তুলতে যাবে তখনই ওই লোকটি এসে তাদের দুজনকে অ্যাটাক করে। চেনমাই কোনোভাবে হেফাইকে নিয়ে পালাতে সক্ষম হয়। হেফাই বলে, সেখানে অনেক এভিডেন্স রয়েছে, পুলিশকে কল করা উচিত। তবে চেনমাই বলে, যতক্ষণে পুলিশ সেখানে পৌঁছবে ততক্ষণে তারা এভিডেন্স নষ্ট করে দিয়েছে। চেনমাই তখন জানতে চায়, তুমি কি কি লুকিয়েছো আমার কাছ থেকে? তুমি একজন জুয়ারি, আমার কাছে কেন এই কথা লুকিয়েছিলে? তোমার আর মুজির মধ্যে কি এই নিয়ে ঝগড়া হয়েছিল? হেফাই বলে, মুজি আমাকে পাগলের মতো ভালোবাসে। এরপরই চেনমাই জানতে চায়, যদি তাদের মধ্যে এতটাই ভালোবাসা থাকে আর যদি মুজি সোশ্যালিস্ট না হয়ে থাকে, তাহলে কেন সে রিটার্ন টিকিটটা ক্যান্সেল করেছে? কেন হেফেই একাই চায়না ফিরে যেতে চেয়েছে? এই কথা শুনেই হেফেই অবাক হয়ে যায়। সে বলে, এটা আমি করিনি, হয়তো কেউ একজন সেটা ক্যান্সেল করেছে। চেনমাই বলে, আমাকে সব খুলে বলো, তাহলেই আমি তাকে খুঁজে বের করতে পারবো। হেফেই তখন তার ব্যাপারে সব কিছু বলতে শুরু করে। সে জানায়, জন্মের পর থেকেই আমি একজন অকেজো মানুষ ছিলাম। স্কুলে আমি একজন ভালো ছাত্র ছিলাম, কিন্তু দারিদ্রতার জন্য কলেজ যেতে পারিনি। বেঁচে থাকার জন্য আমি খুবই স্ট্রাগল করেছি, একের পর এক চাকরি পরিবর্তন করেছি, আর শেষ পর্যন্ত ডাইভিং স্কুলে নিজেকে স্থির রাখতে পারি। কিন্তু আমার মান্থলি স্যালারি যা ছিল তাতে আমার ঋণ পরিশোধ করা কষ্টকর হয়ে পড়েছিল। একদিন আমি অনলাইনে বিলিয়ন ক্যাশ প্রাইজের কথা জানতে পারি। সেখানে আমি জিতেও যাই। আমার আরও জেতার ইচ্ছে জাগে। আমি জুয়ারি হিসেবে ভাগ্যবান ছিলাম, একের পর এক টাকা জিতেই যাচ্ছিলাম, কিন্তু আমার এই অভ্যাসটা নেশায় পরিণত হয়। এইবার আমি ক্লাবে গিয়ে জুয়া খেলতে শুরু করি। প্রচুর লোন নিতে হয় আমাকে। ঠিকমতো লোন পরিশোধ করতে না পারায় অনেকের মারও খেয়েছি। কিন্তু যেদিন আমি মুজিকে দেখি, আমি ডিসাইড করি সেই অন্ধকার জগতে আর কখনো পা রাখবো না। মুজিকে আমি আমার ব্যাপারে সব কিছু খুলে বলেছি, আর সে আমাকে তার ডেবিট কার্ডটা দিয়ে বলেছিল সে আমাকে সেকেন্ড চান্স দিচ্ছে। আমি যেন তার এই কার্ড দিয়ে সমস্ত ঋণ শোধ করে দেই আর কখনোই জুয়াতে না যাই। তবে আমি তার সেই কার্ডটা অ্যাকসেপ্ট করিনি। আমি তাকে প্রমিস করেছিলাম আমি আর কখনোই জুয়া খেলবো না, আর আমি আমার সমস্ত ঋণ পরিশোধ করে দেব। আর এরপরে আমি তার বাবার বিজনেসে অংশগ্রহণ করি। আমরা খুবই খুশি ছিলাম, আর এখানে আমরা আমাদের অ্যানিভার্সারিটাই কাটাতে এসেছিলাম। হেফাইয়ের মুখে এই সব কিছু শুনে এরপর চেনমাই তাকে বিশ্বাস করতে পারে। পরের দিন চেনমাই জানায় তাদের উপর যে অ্যাটাক করেছিল সে একটা কোম্পানির হয়ে কাজ করে। গত 5 বছর ধরে ধনী বিজনেস মহিলাদের মিসিংয়ের পেছনে সেই কোম্পানিরই হাত রয়েছে। এরপরেই চেনমাই বলে তারা সেই ফটোগ্রাফারকে খুঁজে পেয়েছে যার স্টুডিওতেই হেফাই এবং মুজি ঘুরতে এসে ছবি উঠেছিল। তারা সেই ফটোগ্রাফারের সাথে মিট করে ছবিগুলোর কপি নেয়। হেফেই ওই ছবিগুলো চেক করে মুজির সাথে তার অরিজিনাল ছবিগুলো দেখে খুবই খুশি হয়। তখনই সেখানকার এক কর্মচারী মুজির ছবিগুলো দেখে জানতে চায় তারা এই মেয়েটিকে চেনে কিনা। ওই কর্মচারী বলে এই মহিলা দোকান থেকে ডাইভিং স্যুট ভাড়া করেছিল, কিন্তু আর স্যুটটা ফিরিয়ে দেয়নি। হেফাই ওই লোকটিকে তাড়িয়ে দেয় আর বলে এটা ইম্পসিবল, আপনি অন্য কারো কথা বলছেন। চেনমাই তখন হেফাইয়ের কাছে জানতে চায় মুজি কি ডাইভিংয়ে গিয়েছিল। হেফাই বলে মুজি একা ডাইভিং করতে ভয় পায়, সে কখনোই একা ডাইভিং করতে যাবে না। এরপরেই চেনমাইয়ের তার ওপর আবারও সন্দেহ হয়।
সে বলে, তুমি আমার থেকে কি কি লুকিয়েছ? তুমি কি ভুল কোনো কিছু করেছ? হেফাই বলে, আমি তোমাকে সব সত্যি বলেছি। আমাদের জন্য অফিসার চেন অপেক্ষা করছে। আমি তাকে এই এভিডেন্সগুলো দিয়ে আজ রাতেই চায়না চলে যাব। এই বলেই তারা গাড়ি করে রওনা দেয় পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। ঠিক তখনই একজন সেই ফটোগ্রাফারকে শ্যুট করে তাদের সামনেই মেরে ফেলে। তারা দুজন কোনো রকমে গাড়ি থেকে বেরিয়ে লুকিয়ে পড়ে আর দেখতে পায় ওই লোকটি ফটোগ্রাফারের থেকে মেমোরি কার্ডটি নিয়ে নিচ্ছে। হেফাই এবং চেনমাই ওই লোকটির থেকে পালাতে থাকে। পালাতে পালাতেই তারা একটা ঝর্ণার ধারে আসে আর ওই পাহাড় থেকেই হেফাই একদমই নিচে পড়ে যায়। এরপরই সে তার হোটেলে চলে আসে, কিন্তু সেখানে নকল মেয়েটি একটা ড্রিঙ্কের বোতল নিয়ে তার কাছে আসে, যেন সে হেফাইকেই এই বোতল দিয়ে আঘাত করবে। হেফাই ভয় পেয়ে যায় আর বলতে থাকে, আমার কাছে আসবে না, তুমি যা চাও আমি তাই দেব, আমাকে দয়া করে একা ছেড়ে দাও। মেয়েটি তখন বলে, কে বলেছে আমি এইসব টাকার জন্য করছি? আমি তোমার সব কিছু চাই। এই বলে মেয়েটি হেফাইয়ের একদমই কাছে চলে আসে আর এরপর সে ওই বোতল দিয়ে নিজের মাথাতেই আঘাত করে। হেফাই নিজের সব রাগ প্রকাশ করতে মেয়েটির গলা চেপে ধরে আর তখনই পুলিশ এসে হেফাইকে অ্যারেস্ট করে। কিছুক্ষণ পর হেফাইয়ের জ্ঞান ফিরলে সে নিজেকে অপারেশন থিয়েটারে দেখে আর জানতে পারে এই মেয়েটি পুলিশের কাছে তাকে পাগল প্রমাণ করার জন্য মেন্টাল হসপিটালে ভর্তি করেছে। হেফাই সবাইকে বলতে থাকে, আমি পাগল নই, আমি পুরো সুস্থ আছি, সে আমাকে মারতে চাইছে, প্লিজ আমাকে বাঁচান। তখনই সেখানে অফিসার চেন আসে আর অফিসার চেনের পেছনেই রয়েছে মেয়েটি আর তাকে অ্যাটাক করা ওই লোকটি। হেফাই তখন ভালো করে অবজার্ভ করে বুঝতে পারে সেই দিন অফিসার চেনই তার ফটোগ্রাফারকে শ্যুট করে মেমোরি কার্ড নিয়ে নিয়েছিল। অর্থাৎ প্রথম থেকেই অফিসার চেন এই মেয়েটির সাথেই যুক্ত ছিল। ডক্টর হেফাইকে একটা ইঞ্জেকশন দিয়ে তার মাথার সব চুল কেটে দেয় আর বলতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে অপারেশন করতে হবে। এই সব কিছুতেই হেফাই চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পর নার্স সেজে হেফাইয়ের কাছে চেনমাই আসে। সে হেফাইকে জিজ্ঞেস করে, তুমি আমাকে বলো মুজি কোথায় রয়েছে? আমি জানি তুমি সব কিছু জানো, একমাত্র মুজি তোমাকে বাঁচাতে পারে এখন। হেফাই বলে, তুমি এইসব কি বলছো? আমি কি করে জানবো সে কোথায় আছে? চেনমাই বলে, এবার তো তোমার অ্যাক্টিং বন্ধ করো। আমি আবার সেই ক্যাফেতে গিয়ে ওই লোকটির সাথে কথা বলেছি। মুজি সেদিন 2টো ডাইভিং স্যুট বুক করেছিল আর একটা তোমার সাইজের ছিল। তুমি আমাকে বলেছিলে তুমি মুজিকে সারপ্রাইজ দিতে চেয়েছিলে। তুমি সেদিন ইচ্ছে করেই মুজিকে হোটেলে রেখে গিয়েছিলে আর ড্রিঙ্ক কম্পিটিশনে ইচ্ছে করেই পার্টিসিপেট করেছিলে যাতে সবাই তোমাকে সেই ক্লাবে দেখতে পায়। আর এরপর বাথরুমে অসুস্থ হওয়ার নাম করে লুকিয়ে তুমি মুজিকে ডাইভিংয়ে নিয়ে যাও। সেখান থেকেই মুজি আর ফিরে আসেনি, তুমি একা ফিরেছিলে। সবাইকে নিজের মতো করে মুজির মিসিং হওয়ার গল্প শুনিয়েছ। তুমি অনেক আগে থেকে এই প্ল্যানটা তৈরি করেছিলে। আমি ডাইভিং ইনস্ট্রাক্টর সম্পর্কে কিছুটা জানি। সমস্ত ডাইভার তাদের প্রত্যেকটি ডাইভিং ঘড়িতে রেকর্ড করে আর সেদিনও তুমি তোমার ডাইভিংয়ের টাইমটা এই ওয়াচে রেকর্ড করেছ। এরপরেই ফ্ল্যাশব্যাক দেখানো হয়। মুজিকে বাঁচানোর পরের দিনই হেফাই জানতে পারে মুজি অনেক বিত্তশালী পরিবারের মেয়ে আর কার অ্যাক্সিডেন্টে তার বাবা মা মারা গেছে। তখন থেকেই সে মুজিকে ইমপ্রেস করার জন্য সব রকম পরিকল্পনা করতে থাকে। চেনমাই বলে, আমি তোমাকে হেল্প করব, কিন্তু তুমি শুধু আমাকে এটা বলো মুজির বডি কোথায় রেখেছ। হেফাই বলতেই চায় না, তবে চেনমাই বলে তাদের বাঁচার একটাই উপায় রয়েছে আর সেটা হলো মুজির মৃতদেহ। কারণ মুজির মৃতদেহ হলেই তারা প্রমাণ করতে পারবে এই মহিলা হেফাইয়ের স্ত্রী নয়। আর যদি তারা এটা প্রমাণ করতে পারে যে এই মহিলা হেফাইয়ের স্ত্রী নয়, তাহলে তারা এটাও প্রমাণ করতে পারবে যে এই মহিলা যেভাবে বলছে হেফাই পাগল, সেটা একদমই মিথ্যে কথা। এই একটা উপায়ই রয়েছে হেফাইয়ের কাছে, আর কোনো উপায় নেই এখান থেকে বেরিয়ে চায়না ফিরে যাওয়া। কোনো উপায় না পেয়ে হেফাই এবার বলেই ফেলে মুজির বডি মশা লাইট হাউসে রয়েছে। সে বলে, আমি তাকে সেখানে বেঁধে রেখে এসেছি, আমার কাছে আর কোনো উপায় ছিল না। আসলে হেফাই জুয়াকে ছাড়তে পারেনি, বিয়ের পরও জুয়া খেলে গিয়েছে সে। আর এটা যখন মুজি জানতে পারে, সে জানায় সে আর টাকা দিয়ে তাকে সাহায্য করবে না। হেফাই লুকিয়ে টাকা নেওয়ার সময় ড্রয়ারে তাদের ডিভোর্স পেপার দেখতে পায়। সে বুঝতে পারে মুজি তাকে ডিভোর্স দিয়ে দেবে। তার সমস্ত প্ল্যানিং, তার সমস্ত এফোর্ট একদমই বৃথা হয়ে যাবে। তার টাকা আসার পথটাও একবারই বন্ধ হয়ে যাবে। এই জন্যই সে বিভিন্ন রকমের উপায় খুঁজতে থাকে। সে তখন ডিসাইড করে মুজিকে অ্যানিভার্সারিতে বেড়াতে নিয়ে এসে তার এই প্ল্যানকে সাকসেসফুল করবে।
সে মুজিকে বলে তাদের অ্যানিভার্সারিতে সে তাকে সমুদ্রের নিচে স্টারি স্কাই দেখাতে নিয়ে যাবে। হেফেই পালানোর জন্য রুম থেকে বের হয়। সে বের হয়ে দেখে সে কোনো মেন্টাল হসপিটালে নেই, বরঞ্চ একটা শুটিং সেটের মধ্যে রয়েছে। তখনই সেখানে এক এক করে সেই ফ্রড মেয়েটি, ফটোগ্রাফার, পুলিশ অফিসার এবং চেনমাইকে দেখে। চেনমাই তার বুক থেকে প্রস্থেটিকটা সরাতেই সেখানে মাম্মানের গায়ে ট্যাটুটি দেখতে পায়। হেফাই বুঝতে পারে চেনমাই আর কেউ নয়, মুজির বেস্ট ফ্রেন্ড মাম্মান। মুজি এবং মাম্মান স্কুলে পড়ার সময় কিছু মেয়ে মাম্মানকে বুলি করে গলায় আঘাত করে, আর এইসব বুলিংয়ের শিকার হয়েই মাম্মান সেদিন সুইসাইড করতে চেয়েছিল, কিন্তু মুজি তাকে বাঁচিয়েছিল। তারপর থেকেই তারা বেস্ট ফ্রেন্ড হয়ে যায়। মাম্মান থিয়েটার করত, তাই মুজি তার গলার ক্ষত সরাতে সেখানে একটা ট্যাটু বানিয়ে দেয়। পড়াশোনা শেষ হলে মুজি চায়নাতে ফিরে আসে, কিন্তু তাদের বন্ধুত্ব বিন্দু পরিমাণও কমেনি। মুজি তার লাইফের সব কিছু মাম্মানের সাথে শেয়ার করত। মাম্মান একজন ভালো ডিরেক্টর হয়ে ওঠে। যেদিন হেফাই মুজিকে ডাইভিংয়ে নিয়ে যায়, মুজি জানায় তাকে হেফাই ডাইভিংয়ে নিয়ে যাচ্ছে। মাম্মান বলে সে ফিরে এসে যেন তাকে টেক্সট করে, কিন্তু মুজি তাকে সেদিনের পর থেকে আর টেক্সট করেনি। মাম্মান তার সাথে কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছিল না। আর তার কিছুদিন পরেই সে মুজির মিসিং পোস্টার দেখতে পায়। সে পুলিশের কাছেও গিয়েছিল, কিন্তু পুলিশ কোনো বডি ছাড়া কেস নিতে চাচ্ছিল না। আর মাম্মানের হেফাইয়ের ওপরই সন্দেহ হয়, তাই সে তার ড্রামার টিমের সাহায্যেই এখানে এই পুরো শো তৈরি করে, যেখানে হেফাই বাজেভাবে ফেসে যায়। এই সব কিছু শুনে মাম্মানকে ছুরি দিয়ে মারতে আসে হেফাই। তখনই পুলিশ চারদিক থেকে এসে তাকে অ্যারেস্ট করে। পুলিশ মাম্মানকে জানায় তার বডি খুঁজে পাওয়া গেছে। মাম্মান সমুদ্রের নিচে একটা খাঁচার মধ্যে মুজির লাশ দেখতে পায়। কিছুদিন পর মাম্মান হেফাইয়ের সাথে জেলে দেখা করতে আসে। সে বলে এই পৃথিবীতে যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, তুমি তাকেই হত্যা করেছ। মাম্মান একটা ছবি হেফাইকে দেয়। মুজি মাম্মানকে বলেছিল সে তার ম্যারেজ অ্যানিভার্সারিতে হেফাইকে সারপ্রাইজ দেবে। মুজি যেদিন হেফাইকে ডিভোর্স দিতে চেয়েছিল, সেদিনই সে জানতে পারে সে প্রেগনেন্ট। তার মনে হয়েছিল হয়তো তাদের সন্তানের কথা জানতে পারলে হেফাই ভালো পথে ফিরে আসবে, তাই সে তাদের বিবাহকে দ্বিতীয় সুযোগ দিতে চেয়েছিল। মুজি চেয়েছিল সেই ডাইভিংয়ে গিয়েই হেফাইকে এই সুন্দর নিউজটি জানাবে, কিন্তু সেদিন হেফাই মুজিকে ডাইভিংয়ে নিয়ে গিয়ে খাঁচায় লক করে দেয়। মুজি হেফাইয়ের শেখানো ডাইভিং সিগন্যালগুলো দেখিয়ে বলছিল সে ঠিক নেই, তাকে সাহায্য করতে, কিন্তু হেফাই এটাই তো চেয়েছিল। শেষে মুজি তার আলট্রাসোনোগ্রাফির ছবিটিও হেফাইকে দেখায়, কিন্তু হেফাই আর ফিরে তাকায়নি। আর এখন এই আলট্রাসোনোগ্রাফটা দেখেই হেফাই জানতে পারে সে তার স্ত্রীকে হত্যা করার সাথে সাথে তার অনাগত সন্তানকেও হত্যা করেছে। সেই মুহূর্তেই সে ভেঙে পড়ে। এই অপরাধের কোনো ক্ষমা নেই। সে তার অপরাধবোধ অনুভব করতে পেরে চিৎকার করে কান্না করতে থাকে। এদিকে নিজের বেস্ট ফ্রেন্ডকে হারিয়ে মাম্মানও তার চোখের জল থামিয়ে রাখতে পারে না। পূর্ব পরিকল্পিত হত্যার জন্য হেফাইকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং অবিলম্বেই তার মৃত্যুদণ্ড কার্যকরও করা হয়। অন্যদিকে এই আইল্যান্ডে বিশৃঙ্খলার সৃষ্টি, চুরি এবং ফেক গ্রেফতারের জন্য মাম্মানকে 30 দিনের কারাবাসের শাস্তি দেওয়া হয়। বাকি টিম মেম্বারদেরকেও একই শাস্তি দেওয়া হয়। মুজি যাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিল, যাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করত, সেই হেফাই তাকে খুন করেছে, যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। খাঁচার ভেতরে তার অক্সিজেন মাস্কটা খুলে দিয়ে সমুদ্রের নিচ থেকে সেই স্টারি নাইটের দৃশ্য দেখতে পাচ্ছিল। আর এখানেই এই গল্পের শেষ হয়। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের গল্প। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানিও। দেখা হবে পরের গল্পে। টিল দেন, কিপ লাভিং, বাই।